আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা স্ট্রাকচারাল সেন্টেন্সের দ্যাট মিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্র্যাকটিস করব বোর্ড কোশ্চেন, এবং আমি বোর্ড কোশ্চেন থেকে কোশ্চেনগুলো নিয়ে নিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে গ্রামারের শীট আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে, সেখানে 11টি রুলস আলোচনা করা হয়েছে। ওই 11টা রুলস এর মধ্যে থেকেই আমি প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের এক্সাম্পল গুলো আমি দেখাবো যে আসলে কোনটা কোন রুলস এর মধ্যে আছে এবং ওই রুলস থেকে কিভাবে সমাধান করতে হয়। তো আর বেশি কথা না বলে আমরা আলোচনায় ফিরে যাই। ওকে, মিস্টার রহিম, মিস্টার রহিম, one of my cousins is a good teacher. Complex sentence. Okay. আচ্ছা, দেখো, মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিনস ইজ আ গুড টিচার। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। এখন আমরা একটু বুঝি যে আগে ওই সেন্টেন্সটা সিম্পলে অথবা কম্পাউন্ডের থেকে কোনটাই আছে। মিস্টার রহিম এটা সাবজেক্ট, ওয়ান অফ মাই কাজিনস এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এখন হচ্ছে প্রশ্ন আসতে পারে যে অ্যাপোজিটিভ কি? সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাই হচ্ছে অ্যাপোজিটিভ। তার মানে এই রহিম ওয়ান অফ মাই কাজিন এটা হচ্ছে অতিরিক্ত তথ্য রহিমের সম্পর্কে বলছে, তাই এটা অ্যাপোজিটিভ। ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর গুড টিচার এটা হচ্ছে অবজেক্টিভ অংশ। তাহলে আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। যেহেতু এই সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে, তাই সেন্টেন্সটি হচ্ছে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে আমাদের কি কি লাগবে আমরা একটু বুঝে নেই। এক নম্বরে আমার দুইটা ক্লজ লাগবে, দুইটা ক্লজ লাগবে। দুইটা ক্লজের মধ্যে একটি ক্লজ হচ্ছে স্বাধীন, আর আরেকটি ক্লজ হচ্ছে অধীন। ঠিক আছে, দুইটা ক্লজ থাকবে এবং একটি স্বাধীন একটি অধীন। সো আমরা এখানে ইজ আ গুড টিচার একটি স্বাধীন ক্লজ। স্বাধীন ক্লজটি সবসময় তোমার থাকবে, রেডি করা থাকবে, আর অধীন ক্লজটি তোমাকে তৈরি করা লাগবে। এখন আমরা অধীন ক্লজটি তৈরি করব। আচ্ছা, এবার এই সেন্টেন্সটা পড়ার পরে আমি যেটা বুঝছি, আমরা এটা দিয়ে একটা ক্লজ তৈরি করব, আর এটা দিয়ে তো অলরেডি ক্লজ একটা তৈরি করা আছে। সো দুইটা এই ক্লজ তৈরি করার পর এর সাবজেক্ট হবে মিস্টার রহিম, আর যে ক্লজটা তৈরি করা আছে এই ক্লজটার সাবজেক্ট হবে মিস্টার রহিম। তার মানে দুইটা ক্লজেরই সাবজেক্ট হচ্ছে মিস্টার রহিম। তারপরে দুইটা ক্লজের একটাই সাবজেক্ট। তাহলে আমরা এখানে রুলস নাম্বার 11 এর কথা বলতে পারি, এবং 11 এর দুইটা স্ট্রাকচার আমাদের আছে। দুইটা স্ট্রাকচার থেকে আমরা কোনটা স্ট্রাকচার নিব? যে স্ট্রাকচারে দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্টে নিয়ে দুইটা ক্লাস তৈরি করা হয়, সেই স্ট্রাকচারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। স্ট্রাকচারটা লিখে ফেলি। সাবজেক্ট আরপি ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে কি আছে? সাবজেক্ট, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে এক্সটেনশন। ওকে, আমরা প্রত্যেকটা পার্ট এখানে আমরা সুন্দর করে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে মিস্টার রহিম, আমি বসিয়ে দেই মিস্টার রহিম। এরপর আমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ করতে বলা হচ্ছে। যেহেতু মিস্টার রহিম একজন ব্যক্তি, তাহলে আমরা তার জন্য কি লিখলাম? হু লিখলাম। আচ্ছা, হু লেখার পরে আমাদের একটা ভার্ব লিখতে হবে। সো এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লসের ভার্ব, আর এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লসের ভার্ব। এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লসের ভার্ব। যেহেতু সাবঅর্ডিনেট ক্লসের কোনো ভার্ব এখানে নাই, তাহলে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লসের ভার্ব ধার করতে হবে। তাহলে আমরা ধার করতে পারি কি কি ভার্ব? অ্যাম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার। যদি ভার্বটা ভি1 এ থাকে তাহলে আমরা এগুলোর থেকে নিতে পারি, ভার্বটা ভি2 তে থাকলে তাহলে এগুলোর থেকে নিতে পারি। এখন এটা কোন ভার্ব? প্রিন্সিপাল ক্লজের ভার্ব। প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি ভি1 এ থাকে,
অ্যামিজার থেকে নিতে পারি, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি ভিটোতে থাকে তাহলে ওয়াজার থেকে নিতে পারি। ওকে, অ্যাম শুধুমাত্র আয়ের জন্য বসে, ইজ সিঙ্গুলার আর প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। আচ্ছা, যেহেতু মিস্টার রহিম একজন সিঙ্গুলার ব্যক্তি, থার্ড পারসন, তাহলে আমরা ইজ নিতে পারি। আর এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্বটাও হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইজ নিলাম। তারপরে আমি বাকি অংশ বসিয়ে দেই, ওয়ান অফ মাই কাজিনস। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে আমাদের যে বাকি অংশ যেটা আছে স্বাধীন করা, সেটা বসিয়ে দেবো, কমা, ইজ আ গুড। প্রশ্ন হচ্ছে যে এখানে যদি তুমি কমা নাও দাও তাও সেন্টেন্স কারেক্ট, কমা দাও তাও সেন্টেন্স কারেক্ট। ওকে, তাহলে আমরা একটু মিলাই। সাবজেক্ট লিখছি, তারপরে রিলেটিভ প্রোনাউন লিখছি, ভার্ব লিখছি, অবজেক্ট লিখছি। যেহেতু এই ভার্বটা ছিল না, আমরা এখান থেকে কর্য করে আনছি। আর কর্য করা যায় কি কি ভার্ব? অ্যামিজার, অজয়ার। তারপরে আবার কি ছিল? ভার্ব ছিল, ভার্ব লিখছি, তারপরে অবজেক্টের অংশ ছিল, অবজেক্টের অংশ লিখছি, এক্সটেনশন নাই, দেখি নাই। ক্লিয়ার? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই কাজিনস ইজ আ গুড টিচার। আচ্ছা, এবার আমরা তার পরের এক্সাম্পলে চলে যাই। he wants his students to be good citizens. কমপ্লেক্স করতে বলা হচ্ছে। কি বলছে? হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। এখন আমরা একটু বুঝি, এটা হচ্ছে কমপ্লেক্স করতে বলা হলে তাহলে বাকিটা হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড। এখন ওটা সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? হি সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব, তার মানে এখানে ফাইনাইট ভার্ব। আচ্ছা, হিজ স্টুডেন্টস অবজেক্ট, টু বি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, গুড সিটিজেন্স। যেহেতু পুরো সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখন আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে আমরা একটু আগে যেটা করছি সেই একই নিয়মে করব, বাট আমরা 11 নম্বর রুলসের মধ্যে ফেলাবো। কেন ফেলাবো এবং কিভাবে ফেলাবো সেটা আমি একটু বুঝিয়ে বলি। এখানে এই অংশটুকু একটা ক্লজ, আর এই ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। আর এইখান থেকে এই অংশটুকু আর একটা ক্লজ আমরা তৈরি করব। আর যে ক্লজটা তৈরি করব সেই ক্লজের সাবজেক্ট হবে হিজ স্টুডেন্ট। তার মানে হি একটা সাবজেক্ট, হিজ স্টুডেন্ট আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট রুল নাম্বার 11 মধ্যে ফেলাতে গেলে যে স্ট্রাকচারটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আরপি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে প্রথম কি? সাবজেক্ট, তারপরে কি? ভার্ব, তারপরে কি? অবজেক্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আচ্ছা, এবার আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি। প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, লিখে ফেললাম। তারপরে ভার্ব লিখতে হবে, ওয়ান্টস, লিখে ফেললাম। তারপর অবজেক্ট লিখতে হবে, হিজ স্টুডেন্টস, হিজ স্টুডেন্টস। এরপরে রিলেটিভ প্রোনাউন। যেহেতু এটা একটা ব্যক্তি, তাহলে আমরা এখানে হু ইউজ করলাম। যেহেতু এটা একটা ব্যক্তি, তাহলে আমরা কি ইউজ করলাম? হু ইউজ করলাম। যেহেতু এটা একটা ব্যক্তি, তাহলে আমরা কি ইউজ করলাম? হি ইউজ করলাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ফাইনাইট করতে হবে। এখানে বি আছে না? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেহেতু প্রিন্সিপাল ক্লজের ভার্বটা ভি অনে আছে, তাহলে আমরা এই ভি অনের মধ্যে থেকে একটা চুজ করব। এখানে সাবজেক্ট প্লুরাল আছে, এখানে টেস যোগ করা আছে নাউনের সাথে, তাহলে সাবজেক্ট প্লুরাল আছে, তাহলে আমরা আর নিব। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার। হু আর, তারপরে হচ্ছে গুড সিটিজেন।
ফুল স্টপ। তাহলে হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস হু আর গুড সিটিজেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু মিলাই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রিলেটিভ প্রোনাউন, ব্যক্তির জন্য হু, বস্তুর জন্য হুইজ, ব্যক্তির জন্য হু, বস্তুর জন্য হুইজ, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন ছিল না, বসায় নেই। ক্লিয়ার? আচ্ছা, আমরা তার পরবর্তী এক্সাম্পলে চলে যাই। ওকে, Mr. Rahim is not only punctual but also sincere. এটা কি করতে বলা হচ্ছে? এটা হচ্ছে সিম্পল করতে বলা হচ্ছে। আচ্ছা, আমরা এবার একটু বুঝি। মিস্টার রহিম ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো সিনসিয়ার, খুবই স্পষ্ট ইন্ডিকেটর আছে, নট অনলি আর হচ্ছে বাট অলসো। সো আমরা এটা দেখি, স্পষ্ট বুঝে গেলাম এটা রুল নাম্বার 6 এ আছে এবং রুল নাম্বার 6 এ কম্পাউন্ড সেন্টেন্সে, রুল নাম্বার 6 এ কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমাদেরকে সিম্পল করতে হবে। তাহলে প্রথম অংশ হচ্ছে যে এইটুকু একটা অংশ, হ্যাঁ, এইটুকু একটা অংশ আর এইটুকু আর একটা অংশ। এখন আমরা এই যে নট অনলি আর বাট অলসো, এই দুটো আমাদের সিম্পলের ক্ষেত্রে কাজে লাগবে না, ঠিক আছে? তা এখন আমরা এই সিম্পলের 6 নাম্বার রুলসে সিম্পল করতে গেলে প্রথমে আমাকে বিসাইডস লিখতে হয়। ওকে, এতটুকু ক্লিয়ার? তোমরা শীট থেকে দেখে নিছো, বিসাইডস লিখতে হয়। তারপরে এখানে যে ভার্বটা আছে না, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তার মানে ইজ প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু বিং। আমি যার সাথে আইএনজি যুক্ত করলে বিং হয়, আমি তার সাথে আইন যুক্ত করলে কি হয়? বিং হয়, বিং। আচ্ছা স্যার, তাহলে সাবজেক্টটা গেল কই? সাবজেক্ট তোমার এখানে বসানো যাবে না, সাবজেক্টে বসানো যাবে না। আচ্ছা, সাবজেক্টটা পরবর্তী ক্লাসেই বসাতে হবে। তারপরে কি আছে? পাংচুয়াল। আমি কিন্তু বলছি নট অনলি বাট হচ্ছে আপনার আপনি উঠে যাবে, পাংচুয়াল বসাতে হবে। আচ্ছা, এবার আমরা একটা কমা দিয়ে দিব, দিয়ে বাকিটা আমরা দেখব। এবার দেখো এই সিনসিয়ার এই অংশটুকুই বাকি আছে। তো এখন এইটা তো একটা কোলাস হইতে পারে না। আর আমরা যেহেতু আমাদের এইখানে একটা ফ্রেজ বানাইছি আর সিম্পল সেন্টেন্সে একটা কোলাস লাগবে, মাস্ট বি। এখন আমার এইটা দিয়ে একটা কোলাস বানাইতে হবে। একটা কোলাস বলতে কি বুঝি? কোলাস বলতে বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাকে প্রথমে একটা সাবজেক্ট লাগবে। তাহলে এখানে সাবজেক্ট নাই, অবশ্যই আমাদের এই সাবজেক্টটা এখানে নিয়ে বসাইতে হবে, মিস্টার রহিম। কেন বসাইতে হবে বলছি, দেখো আমরা এই প্রথমে যে সাবজেক্টটা ছিল এখানে আমরা কিন্তু বসাই নাই। যখন এই সাবজেক্টটা এখানে আমি বসাতে মানে আজকে রুলস এর কারণে বসাতে পারবো না, তখন দ্বিতীয় ক্লাসে বা পরবর্তী ক্লাসে অবশ্যই আমাকে দ্বিতীয় ক্লাসে বসাতে হবে। আচ্ছা, আমরা বসালাম, তারপর ভার্ব লাগবে। যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাহলে আমাকে একটা ভার্ব নিতে হবে। তাহলে কি নিবা? আমি তার অজার এই পাঁচটার থেকে আমরা নিতে পারবো। তা আমাদের প্রিন্সিপাল ক্লাস যেখানে যে ভার্বটা দেওয়া ছিল, ওই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ছিল। তাহলে আমরা মিস্টার রহিম সিঙ্গুলার আর এখানে ইস নিলাম, ঠিক আছে? অ্যামিজার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যামিজার এম তো নিতে পারবো না, আর তো প্লুরাল, আর ইস তো সিঙ্গুলার, ইস নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে কি আছে বাকি? সিনসিয়ার। ওকে, শেষ হয়ে গেল। তাহলে আমাদের প্রপারলি একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। এবার একটু বলি, এটা একটা ফ্রেজ, বিকজ এখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এটা একটা ক্লজ এবং স্বাধীন, স্বাধীন ক্লজ। বুঝতে পেরেছি? ওকে, আমরা তার পরবর্তী এক্সাম্পলে চলে যাই। he he goes to class after taking preparation. এটা হচ্ছে কম্পাউন্ড করতে বলা হচ্ছে।
আচ্ছা, আমি হচ্ছে এতক্ষণ যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে সব ছিল কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016, আমি এর পরবর্তী বোর্ড নিয়ে আলোচনা করবো এটা পরে। হি গোস টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন। দেখো এখানে কম্পাউন্ড যদি কলাপ করতে বলা হচ্ছে তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে পুরো সেন্টেন্সে, আর এখানে টেকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো একটা ফাইনাইট ভার্ব যা আছে এজন্য আমরা বুঝলাম এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স থেকে যখন কম্পাউন্ড যেতে বলা হবে তখন আমাদের কি করতে হবে, আহ, তার আগে আমরা একটু রুলসটা বুঝে নিই। এটা কত নম্বর রুলস? আমরা এটা 8 নম্বর রুলসের মধ্যে ফেলাবো। রুলস নাম্বার 8 কিভাবে বুঝলাম? দেখো রুলস নাম্বার 8 এ বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা হয়। হ্যাঁ, রুল নাম্বার 8 এ ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা হয়। কেন? কারণ একটার পর একটা কাজ যখন বোঝানো হয় তখন ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা হয়। যেমন একটা কাজ করার পরেই আরেকটা কাজ করা হচ্ছে। এই যেমন দেখো প্রিপারেশন নিচ্ছে, প্রিপারেশন নেওয়ার পরেই কিন্তু সে ক্লাসে গেছে। প্রিপারেশন নেওয়া ক্লাসে যাওয়া, প্রিপারেশন নেওয়া ক্লাসে যাওয়া, একটা থেকে আরেকটা আলাদা করতে পারতেছে না। তার মানে একটার পর একটা কাজ যখন এরকম রিলেশনশিপের মতো যুক্ত করা যখন কাজগুলো থাকে তখন হচ্ছে আমাদের কি করতে হয়, রুল নাম্বার 8 নিয়ে করতে হয়। আর রুল নাম্বার 8 এ প্রথমত আইএনজি থাকে ভার্বের সাথে, আমরা এটা দেখে বুঝে গেছি। এখন কম্পাউন্ড করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রে কম্পাউন্ডের 1 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত সবার ক্ষেত্রে কম্পাউন্ডের একটা কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস, এখানে তুমি কানেক্টরস বসাবে একটা, এখানে এন্ড বসবে প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সরি ফর দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখো এই এন্ড এর জায়গায় তোমার সো বসতে পারে, বাট বসতে পারে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন কথাটা হচ্ছে যে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর এখানে মাঝখানে কানেক্টরস, কেমন? এই স্ট্রাকচারটা তুমি 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা রুলস এর কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি ইউজ করবে, কোনো ভুল হবে না, কারণ কম্পাউন্ডে কোনো আলাদা কোনো স্ট্রাকচার আসে না। এখানে বেসিক্যালি এইভাবেই করা হয়, আর এই একই স্ট্রাকচার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়। সো আমরা এখন তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। আর তৈরি করার জন্য আমি প্রথম বলবো যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যখন তুমি তৈরি করবা তখন তোমার কাজের ধারাবাহিকতা রাখতে হবে। হ্যাঁ, এখন কাজের ধারাবাহিকতাটা কি? মনে করো কাজের ধারাবাহিকতা বলতে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, তারপর নাস্তা করলাম। হ্যাঁ, এখন দেখো এইটা আমি বললাম যে আমি নাস্তা করেছিলাম, তার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম, তারপরে আমি হচ্ছে ফ্রেশ হয়েছিলাম। এরকম যদি এলোমেলো বলি তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে সেটা ভুল হবে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তার জন্য আমাকে কি করতে হবে, আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কাজের ধারাবাহিকতা বলতে কি, একটার পর একটা কাজগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে এই যে আগে তো প্রিপারেশন নেওয়া তারপর তো ক্লাসে যাওয়া, তাহলে আগে প্রিপারেশনের কথাটা চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, হি টেক্স হি টেক্স প্রিপারেশন। আচ্ছা একটু বলি, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে তাই ভার্বের সাথে এস বেস যোগ করছি। এখন এটা আমি কমপ্লিট করে লিখলাম। এখন এইখানে তো ভার্ব ছিল আইএনজি মানে নন ফাইনাইট ভার্ব, বাট আমি এখানে প্রেজেন্ট টেন্সে কিভাবে নিলাম? যেহেতু প্রিন্সিপাল ক্লজের ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে নেব, কেমন? আচ্ছা এরপর আমরা কি করব, এন্ড ইউজ করব রুল নাম্বার 8 এর কম্পাউন্ডের মার্কার হিসেবে, তারপর স্বাধীন ক্লজ যেটা ছিল সেটা বসিয়ে দেব। হি গোস টু। আচ্ছা এবার একটা কথা বলি, যদি তুমি এখানে হিটা না বসাও তাহলেও সেন্টেন্স কারেক্ট। কারণ যে দুইটা ক্লাসের সাবজেক্ট যদি একই থাকে তাহলে দ্বিতীয় ক্লাসের সাবজেক্ট বসানোটা জরুরি নয়, তুমি না বসালেও সেন্টেন্স কারেক্ট। ওকে, তাহলে তোমরা মিলাও, সাবজেক্ট ছিল সাবজেক্ট, ভার্ব ছিল ভার্ব, অবজেক্ট অবজেক্ট, এন্ড সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব, তারপর এক্সট্রা অংশ, কেমন? তাহলে আমরা এখানে এটা বসাতে পারি, নাও বসাতে পারি, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। আচ্ছা আমরা এবার আলোচনা করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড 2016।
আচ্ছা, an industrious man will shine in life কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। এখন কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হলে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আসলে ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে, সিম্পলি অথবা কম্পাউন্ডে। an industrious man সাবজেক্টের অংশ, উইল হচ্ছে ফাইনাইট ভার্ব, আর কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু এই সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখন আমাদেরকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তাহলে কমপ্লেক্স করতে বলা হলে এটা আমরা কত নাম্বার রুলসে ফেলাবো? দেখো তো, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ আর নাউন সাবজেক্টের জায়গায় অথবা অবজেক্টের জায়গায় থাকলে আমরা রুল নাম্বার 10 ফলো করব। রুল নাম্বার 10 ফলো করব, কেমন? আচ্ছা, তাহলে রুল নাম্বার 10 ফলো করলে আমাদের স্ট্রাকচারটা প্রথমে একটু লিখে রাখি। প্রথমে তোমাকে ডিটারমাইনার ইউজ করতে হবে, তারপর নাউন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারপরে তোমার একটা ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে বাকি অংশ। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে নাউন আর ডিটারমিনার একসাথে নিতে হবে, তারপর রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে, তারপর ভার্ব। এই ভার্বটা তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে অধীন ক্লজের ভার্ব, অধীন ক্লজ। এইটা তোমাকে ধার করতে হবে, এই ভার্বটা থাকবে না, এই ভার্বটা তোমাকে ধার করে আনতে হবে, ধার করে আনতে হবে। ওকে, তারপরে অ্যাডজেক্টিভ ছিল যেটা ছিল সেটা বসিয়ে দেবা, বাকি অংশ যা আছে সব বসিয়ে দেবা। এবার আমরা ঠিক স্ট্রাকচার অনুযায়ী করি। প্রথমে ডিটারমাইনার বসাতে হবে, তাহলে অ্যান, তারপর হচ্ছে নাউন ম্যান। এবার একটা জিনিস দেখো তো, এখানে আই ছিল ভাওয়েলস, তাই এখানে অ্যান বসিয়েছিলাম, আর এখানে এম তো কনসোনেন্ট, তাহলে এখানে অ্যান না বসিয়ে আমরা এ বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ ম্যান। এবার রিলেটিভ প্রোনাউন, এ ম্যান যেহেতু ব্যক্তি তাহলে এখানে হু বসাবো, এ ম্যান হু। এবার ভার্ব আমাদের ধার করতে হবে, কারণ এখানে তো আমাদের এইটুকু দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স ক্লজ তৈরি করতেছি, এর মধ্যে তো কোনো ভার্ব নাই। তাহলে দেখি প্রিন্সিপাল ক্লজের ভার্বটা কোন টেন্স আছে? ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রিন্সিপাল ক্লজের ভার্ব আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তখন তুমি করবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, তখন তুমি সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে পারবা। বুঝতে পারছি? তার মানে যদি উইল প্লাস ধরো V0 থাকে, তখন তুমি অ্যাম, ইজ আর এই তিনটার থেকে একটা নিবা। যদি এইটাই থাকে তাহলে তুমি এই তিনটার থেকে একটা নিবা, কেমন? তাহলে তোমার অবশ্যই ব্যক্তি সিঙ্গুলার, মানে আমি কিন্তু ইজ নিলাম। তাহলে উইল প্লাস V0 থাকলে অ্যামিজার থেকে তুমি একটা নিবা, উইল প্লাস V0 থাকলে অ্যামিজার থেকে এটা নিবা। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে? অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কি? ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস। এরপরে কি বলছে? বাকি অংশ, তাহলে উইল শাইন, উইল শাইন ইন লাইফ, শেষ। তাহলে আ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ কমপ্লিট একটা কমপ্লেক্স সেন্টেন্সেস। বুঝতে পেরেছি? তাহলে তোমরা এরকম যদি পাও তাহলে সবসময় 10 নম্বর রুলসে ফেলাবা। আমি আর একটু তোমাদেরকে এই সেন্টেন্সে অ্যাড করে দেই, হালকা একটু বাড়িয়ে লেখা দিই, যে আর একটা রূপ আছে। যদি এরকমটা থাকতো যে আই স অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান, দেখো তো এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে এইটা অবজেক্টের জায়গায় আছে, তো এটা হচ্ছে ডিটারমাইনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তখন তোমরা কি করবা? তখন এরকম ভাবে করবা যে আই স আ ম্যান, আই স আ ম্যান, ব্যক্তি তাহলে হু। ক্লিয়ার? আই স ম্যান, ব্যক্তি হু। পাস্ট টেন্সে সিঙ্গুলার ওয়াজ, ভার্ব প্রিন্সিপাল করে যে ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে, নাও সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ। তারপরে কি? ইন্ডাস্ট্রিয়াস। এরকম ভাবে করে দিবা। তাহলে আই স আ ম্যান হু ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। ক্লিয়ার? আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম যিনি হচ্ছে খুবই পরিশ্রমী। ওকে, 10 নাম্বার রুলস ক্লিয়ার, এবং আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাব। আমরা অনেকগুলো এক্সাম্পল করবো ইনশাল্লাহ আজকে, একটার পর একটা। আমরা এখন আছি চট্টগ্রাম বোর্ড 2016। নো ওয়ান
no one can receive any reward unless he works hard. সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। কি বলছে? no one can receive any reward unless he works hard। সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। এখন আসলে আমরা একটু বুঝে নেই যে ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে, কমপ্লেক্সে না কম্পাউন্ডে। নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস একটা কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরস। আনলেস কি? আনলেস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরস। আর কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরস এবং নাবোধক শব্দ, আর নাবোধক শব্দের সাথে আমরা রুল নাম্বার 5 মিলাইতে পারি। ওখানে হচ্ছে উইথাউট প্লাস, তাই তো? মানে নেগেটিভ, উইথাউট হচ্ছে নেগেটিভ শব্দ। তাহলে এটা আমরা 5 নম্বর রুলস অনুযায়ী সমাধান করতে পারি। সো এইটা হচ্ছে অধীন ক্লজ মেকার, আর এখানে এটা একটা ক্লজ, তাহলে এইটা হচ্ছে এই ক্লজের পাশেই বসছে, তাহলে এটা হচ্ছে অধীন ক্লজ। 5 নম্বর রুলস অনুযায়ী করতেছি, কেমন? তোমরা বুঝে নিও। তাহলে এবার আমরা 5 নম্বর রুলসে প্রথমে কি বসাতে হবে? সিম্পল করতে গেলে উইথাউট বসাইতে হবে, তারপরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে, তারপরে বাকি অংশ বসাতে হবে। এবার কমা দিয়ে আমরা স্বাধীন ক্লজ যেটুকু আসে বসিয়ে দিব। নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড উইথাউট ওয়ার্কিং হার্ড। নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড মানে হচ্ছে পদক বা পুরস্কার। ওকে, তাহলে আমরা হয়ে গেল। এবার দেখো এইটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা ক্লজ। কিভাবে চিনলাম? ক্যান ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ফ্রেজ ক্লজ। আর এখানে ওয়ার্কিং নন ফাইনাইট করছি, নন ফাইনাইট ভার্ব করছি, তাহলে এটা একটা কি? ফ্রেজ। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমরা ঠিক এমন ভাবে রুলস এর মধ্যে থেকে প্র্যাকটিস করবা, বাসায় হিউজ পরিমাণে প্র্যাকটিস করবা। long time ago there lived a young man called রূপলাল। কি করতে বলা হচ্ছে? কম্পাউন্ড করতে বলা হচ্ছে। ওকে, লং টাইম এগো অতিরিক্ত অংশ, এটা আমাদের কোনো কাজে দেবে না, বাট এটা রুলসকে আমাদের ইন্ডিকেট করে দিবে। দেয়ার লিভড আ ইয়ং ম্যান, এটা হচ্ছে স্বাধীন ক্লজ, কল্ড রূপলাল, তার নাম হচ্ছে রূপলাল বা তাকে রূপলাল বলে ডাকা হয়। এখন কম্পাউন্ড করতে বলে আমি আগেই শিখিয়ে দিয়েছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর একটা কানেক্টর, তারপর আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর একই প্যাটার্ন থাকবে। তাহলে আমাকে এটা বুঝে নিলাম কোন প্যাটার্নে, কোন সেন্টেন্স বা কোন রুলসে আছে। এটা হচ্ছে রুল নাম্বার 9 এর মধ্য থেকে করতে হবে, রুল নাম্বার 9 এ আছে। এখন আমরা প্রথমত কি করতে পারবো? রোল নাম্বার 9 এ, আচ্ছা আচ্ছা, এখন আমরা প্রথমে স্বাধীন ক্লজটা বসিয়ে নেব। লং টাইম এগো, কমা দিয়ে দিলাম, স্বাধীন ক্লজটা বসিয়ে নিলাম। দেয়ার লিভড আ ইয়ং ম্যান এন্ড কেন ইউজ করলাম? কারণ রুল নাম্বার 9 এর কানেক্টরস হিসেবে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড আছে। আচ্ছা, এখন এইটুকুরে আমাদের আরেকটা ক্লজ তৈরি করতে হবে। তা ক্লজের জন্য কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তাহলে তাকে কি বলে ডাকা হতো? তার নাম বলা হতো রূপলাল, তাহলে হিজ নেম। দেখো এতটুকু তোমাকে করাই লাগবে, এতটুকু তোমাকে নিজের থেকে ব্যক্তিগতভাবে বাড়িয়ে লেখা লাগবে এবং এতটুকু শিখতে হবে। হিজ নেম
হিজ নেম ওয়াজ, যেহেতু ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে, হিজ নেম ওয়াজ রূপলাল। আসলে এরকম ভাবে লিখলে খুবই সুন্দরভাবে স্মার্টলি তুমি হচ্ছে শিখে যাবা। হ্যাঁ, আর এরকম ভাবে যদি তুমি না শেখো, যদি এইটার পরিবর্তে এইটা আসছে, ওইটার পরিবর্তে এরকম ভাবে শিখলে তখন তুমি যতটুকু শিখিয়ে দিয়েছি অতটুকুই পারবা, এরপরে যে আর পারবা না। বাট তুমি এমন ভাবে শিখবা যে তুমি নিজেই যেন ওইটা পুরোটাই ক্যাপেবলের সাথে তুমি নিজেই ওইটা সমাধান করতে পারছো, অন্য কারোর হেল্প ছাড়াই। এরকম ভাবে চিন্তা করতে হবে, কেমন? আচ্ছা, আমরা তাহলে তার পরের রুলসে চলে যাই। পরের এক্সাম্পল কি আছে? আমরা হচ্ছে এখন আছি সিলেট বোর্ড। আগেরটাও করলাম সিলেট বোর্ড 2026, সিলেট বোর্ড 2026। It was a beautiful place, but there were a lot of problems. কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। আচ্ছা, it was a beautiful place, but there were a lot of place. এখন এটি হচ্ছে আমাদের রুলস নাম্বার 2 তে আছে। হ্যাঁ, মেবি কারণ বাট, ইনস্পাইট, ডিসপাইট আর দো অলদো যখন থাকে তখন আমাদের শীট অনুযায়ী রুলস নাম্বার 2 তে আছে। আর বাট যখন আছে তাহলে আমরা বুঝে গেছি এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আছে, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টিভ অংশ আছে, আবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টিভ অংশ আছে। তার মানে এটা নির্দিষ্ট কম্পাউন্ড সেন্টেন্স আছে আর বার্ড আছে। আমাদের করতে বলা হচ্ছে কমপ্লেক্স। এখন কমপ্লেক্স করতে গেলে আমাকে এটাকে কি করতে হবে? এটাকে একটা ফ্রেজ হচ্ছে অধীন ক্লজ তৈরি করতে হবে। অধীন ক্লজ তৈরি করার জন্য আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে কি আনতে হয়? দো অথবা অল দো। তাহলে দো বসাও অথবা অল দো বসাও, যেখানে একটা বসিয়ে নাও। দো, দো ইট ওয়াজ আ বিউটিফুল প্লেস, তারপর বার্ড প্লে দিয়ে কমা দিতে হবে, কারণ বার্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার, কমা ওখানে কমা বসবে। তারপর হচ্ছে দেয়ার ওয়ার আ লট অফ প্রবলেমস। হয়ে গেল, অনেক সহজ। আসলে যেগুলো নির্দিষ্ট ইন্টিগ্রেটর থাকে সেগুলো খুবই সহজ, কিন্তু যেগুলো 11 নম্বর রুলসের মধ্যে পড়বে সেগুলো আমাদের নিজের থেকে তৈরি করে করে লেখা লাগবে। বাট আমরা শিখতে হবে, ওইটা তোমাকে না শিখলে তুমি হচ্ছে, তোমার যদি 5টা পড়ে 10টার মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তো 2 থেকে 3টা থাকে ওই 11 নম্বর রুলসের মধ্যে, তাহলে তোমাকে আগের থেকে মানসিকভাবে প্রস্তুত নেওয়া উচিত। ওকে, আমরা তার পরবর্তী রুলসে চলে যাই। তাহলে এটা কিন্তু 2 নম্বর রুলসে করলাম, কেমন? আচ্ছা, so he collected his things and went to live by himself. এটা হচ্ছে সিম্পলি করতে বলা হচ্ছে। আচ্ছা, বলছে যে so he called his things and went to live by himself। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আছে আর আমাদেরকে সিম্পলি করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা আগে রুলস বের করবো যে কত নম্বর রুলস আছে। দেখো, কালেক্ট আর ওয়েন্ট মানে সংগ্রহ করে তারপরে চলে যায়, সংগ্রহ করে চলে যায়, পাশাপাশি কাজ না। পাশাপাশি কাজ থাকলে আমরা রুল নাম্বার 8 নিয়ে করি। পাশাপাশি কাজ থাকলে কি করি? রুল নাম্বার 8 নিয়ে করি। আগে একটা পেয়েছিলাম না, যেমন প্রিপারেশন নিচ্ছে, ক্লাসে গেছে, তারপরে হচ্ছে অসুস্থ হয়েছে, হসপিটালে গেছে, এরকম যদি পাশাপাশি কাজ থাকে তখন আমরা 8 নিয়ে করি। আর এইটে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মেইন ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে আমরা ছোটা বসিয়ে রাখবো, ওটা একটা অ্যাডভার্ব
আমরা ওটাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা ভার্ব থেকে শুরু করব। কালেক্টিং, তাহলে এখানে কি বললাম যে ভার্বটা থাকবে মেইন ভার্ব, ওই মেইন ভার্বের সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কালেক্টিং। এবার সাবজেক্টটা উঠে যাবে, সাবজেক্ট আর বসবে না। কালেক্টিং হিজ থিংস, কালেক্টিং হিজ থিংস, এবার এন্ড এর জায়গায় একটা কমা দিতে হবে, দিয়ে স্বাধীনগুলো যা আছে বসিয়ে দিতে হবে। বাট এখানে দেখো সাবজেক্ট ছিল না, কেন ছিল না জানো? কারণ দুই জায়গায় যদি একই সাবজেক্ট থাকে, প্রথম ক্লাস এবং শেষের ক্লাসে, তাহলে দ্বিতীয় ক্লাসে বসানো লাগে না, দ্বিতীয় ক্লাসে বসানোটা জরুরি নয়। হ্যাঁ, তাই এখানে ওরা বসাই নেই, বাট আমাদের এখন এই জায়গায় আমাদেরকে বসাইতেই হবে, কারণ প্রথম ক্লাসের সাবজেক্ট কিন্তু আমরা তুলে দিয়েছি। আমাদের 8 নাম্বার রুলসের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে আমাদেরকে তুলে দিতে বলা হয়েছিল, তাই তুলে দিয়েছি। সো আমাদের দ্বিতীয়বারে যে সাবজেক্ট অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হি এখানে ছিল না, বাট আমরা বলালাম, লিখে নিলাম হি ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ। তাহলে কি হলো? সো কালেক্টিং হিজ থিংস হি ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ। ওকে, আচ্ছা আমরা তার পরবর্তী এক্সাম্পলে চলে যাই। That night while Ruplal was sleeping, he heard a noise. Simple sentence. আচ্ছা দেখো, that night while Ruplal was sleeping he heard a noise. সিম্পল সেন্টেন্সে করতে বলা হচ্ছে, আর এই সেন্টেন্সে এই একটা ফাইনাইট ভার্ব আছে আর এই একটা ফাইনাইট ভার্ব আছে, আর এখানে while হচ্ছে আমাদের নির্দিষ্ট মার্কার, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এটা কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এবার দেখো তোমরা, তোমাদের কাছে যাদের এই শীটটা আছে, তোমরা এই শীটটা হাতে রাখবা, যখন ক্লাসটা দেখবা শীটটা হাতে রাখবা, রাখার পরে তোমাদের এখানে শীটের ভিতরে আলোচনা করা আছে, এগুলো তোমরা দেখবা, আলোচনার সাথে সাথে তোমরা মিলাই নেবা, তাহলে কি হবে তোমাদের একেবারেই তোমরা জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। আচ্ছা এবার দেখো এখানে হোয়াইল, হোয়াইল কিন্তু আমাদের 9 নাম্বার রুলসে আছে। হোয়াইল কত নাম্বার রুলসে আছে? 9 নাম্বার রুলসে আছে। দেখো এখানে হোয়াইল অথবা হোয়েন, হোয়াইল অথবা হোয়েন কমপ্লেক্স সেন্টেন্সে, অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমি আগেই বলেছি হোয়াইল অথবা হোয়েন আছে, আর এখানে দ্যাট নাইট সময় উল্লেখ করা আছে। তাহলে আমরা এটা রুল নাম্বার কত বলতে পারলাম? রুল নাম্বার 9 বলতে পারলাম। যখন তোমাদের কাছে এই শীটটা থাকবে, শীটটা থাকবে তখন তোমরা খুব ইজিলি এগুলো পারবা। আর এই শীট তোমাদের আমি বলি এটা ঠিকানা কোথায় তোমরা পাবা, এই শীটটা পাবা পিটিআই মোড়ে আরিফস ফটোকপিতে, হাজি বিল্ডিং এর একদম প্রথমে দেখবা যে গেটের মুখে যে দোকানটা আছে, ওই দোকানে যে কোনো শীট আমার সবকিছু ইংলিশের এ টু জেড, ওখানে যে শুধু বললেই হবে যে আরিফ স্যারের 26 সালের এই গ্রামারের শীটটা লাগবে বা এইটা লাগবে, সাথে সাথে দিয়ে দেবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখন আমাদের সিম্পল করতে গেলে আমাকে এই ক্লজটাকে কি করতে হবে? ফ্রেজে পরিণত করতে হবে। যেহেতু এখানে সময় উল্লেখ করা আছে বা এখানে কোনো সময়কে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি অ্যাট দা টাইম অফ স্লিপিং, at the time of sleeping that night, এক্সট্রা অংশ লিখে দিলাম that night। আচ্ছা দেখো এখানে রূপলাল ওয়াজ এতটুকু তুলে দিলাম, স্লিপিংটা বসালাম কারণ এটা হচ্ছে আমার সময়, আর আমরা জানি যে এই জায়গায় at the time of বসাচ্ছি সময় বোঝাচ্ছে, তাই যদি এখানে বয়স বোঝাতো তাহলে at the age of লিখতাম, যদি এখানে কোনো সাল থাকতো তাহলে ইন লিখতাম, যদি এখানে কোনো ঋতু থাকতো তাহলে ইন লিখতাম। যেমন এখানে যদি বয়স থাকতো তাহলে লিখতাম at the age of 12, যদি সাল থাকতো তাহলে লিখতাম in 1971, যদি ঋতু থাকতো তাহলে লিখতাম in উইন্টার, শীতকাল। আমরা এরকম ভাবে লিখতাম, আমাদের এরকম ভাবে এই রুল নাম্বার 9 এরকম ভাবে লিখতে হবে। তারপরে কি করতে হবে, স্বাধীনগুলো যতটুকু আছে সেটুকু বসাই দিতে হবে, কমা দিয়ে
হি হ্যাড আ নাইস। ওকে, আজ আমরা ক্লাস এখানে কমপ্লিট করতেছি, বিকজ আমাদের ক্লাসের যে টাইমটা অনেক বড় হয়ে গেছে। বাট আজকে আমাদের দীর্ঘ আলোচনা ছিল, আমরা 3টা বোর্ড শেষ করছি। তোমরা ঠিক একইভাবে এরকম ভাবে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করো। তোমাদের জাস্ট আমি ওয়েটা দেখালাম যে কিভাবে প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে সমাধান করতে হয়। কারণ প্রত্যেকটা প্র্যাকটিস যদি আমি তোমাদের সমাধান করে দেই, তাহলে তোমরা নিজে শিখবা কিভাবে। কারণ পরীক্ষায় যে প্রশ্নটা পড়বে সেটা তো একটা নতুন প্রশ্ন, আর ওই নতুন প্রশ্নটা তো তোমাকেই ফেস করতে হবে। ওটা তো আপডেট তুমি আমার কাছে আগের থেকে শিখে যে তারপর তো তুমি ওটা সমাধান করতেছো না। ওইটা কিন্তু তুমি তোমার পরীক্ষায় যে প্রশ্নটা পড়ছো ওটা কিন্তু তুমিই ফেস করতেছো প্রথমে। যার কারণে তোমাকে আগের থেকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আমি ওই কোশ্চেনটা কিভাবে ফেস করব। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি যে টিপস এবং ট্রিক্স গুলো তোমাদেরকে দেখিয়েছি এবং আমার শীট যেগুলো তোমাকে ওখানে লেখা আছে, টোটাল মিলে যদি তুমি সুন্দর করে ক্যাপচার করতে পারো, নিজের মস্তিষ্কে গেঁথে রাখতে পারো, তাহলে আমার মনে হয় না তুমি একটাও তোমার প্রশ্ন ভুল যাবে সিম্পল কম্পারেস কম্পাউন্ড থেকে। সো আজকে এই পর্যন্ত থাক। একটা কথা তোমাদেরকে আমি একটু বলবো, আই রিকোয়েস্ট টু ইউ যে তুমি অবশ্যই একটু তোমার এই ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করবা, একটা লাইক বাটনে একটু হিট করবা, এবং তুমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে থাকো তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি তুমি ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে তুমি অবশ্যই ফলো বাটনটা তুমি ক্লিক করে দিয়ে রাখবা, যাতে পরবর্তী যে ক্লাসটাই দেবো সাথে সাথে তোমার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। সো পরবর্তী ক্লাস পর্যন্ত, পরবর্তী এপিসোড পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রাখো, পড়াশোনা যত্ন সহকারে করো, আমার জন্য দোয়া করো। বাই বাই, আল্লাহ হাফেজ।